নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকের এই প্রোগ্রামটার থাম্বনেল দিয়েছি রেল দুর্ঘটনা দায় কার। 18ই জুন একেবারে ভোর রাতে শিয়ালদা স্টেশনে আসে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই প্রতিবেদন যখন করছি তখন 10 জনের মৃত্যু হয়েছে, অনেকে আহত, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক, মৃতের সংখ্যা বাড়তে পারে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 2021-এ যখন দায়িত্ব নেন তারপর থেকে প্রায় 4 বছর কেটে গেছে, এখনো পর্যন্ত 320 জন মানুষ রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাহলে কোনো একটা দুর্ঘটনা ঘটলেই দায় কার তাই নিয়ে প্রশ্ন ওঠে, রাজনৈতিক চাপানুতর শুরু হয়। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন রেল মন্ত্রকের বিরুদ্ধে। তার বক্তব্য যে অ্যান্টি কলিউশন ডিভাইস তিনিই চালু করেছিলেন, তারপর কাজের কাজ কিছু হয়নি। রেলে যা হচ্ছে সেটা হচ্ছে কসমেটিক চেঞ্জ, বুনিয়াদি পরিকাঠামো রক্ষণাবেক্ষণ এইসব রেল কিছুই করছে না। অশ্বিনী বৈষ্ণব স্কুটারে চড়ে ঘটনাস্থলে যান, হসপিটালে যান। তিনি বলেন এই মুহূর্তে বলার মতো জায়গায় নেই, তদন্ত রিপোর্ট আসলে পরে সবকিছু খতিয়ে দেখা হবে। কিন্তু তার মধ্যেও দায় কার, এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। আমি কতগুলো বিষয় আপনাদের সামনে বলতে চাই। দেখুন, রেলমন্ত্রী হিসাবে অশ্বিনী বৈষ্ণবর একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি? তিনি সেই অর্থে কোনো রাজনৈতিক নেতা নন। তার রাজনীতিতে আগমনটা ল্যাটারাল এন্ট্রি। এই উড়িষ্যা থেকে এবারও তিনি রাজ্যসভায় গেছেন। নবীনবাবুর খুব ঘনিষ্ঠ আমলা ছিলেন প্রধানমন্ত্রী এবং নবীন পট্টনায়কের একেবারে ব্লু আইড বয়, তাই উড়িষ্যা থেকে তিনি রাজ্যসভায় গেছেন। তার নিজস্ব কোনো লোকসভা কনস্টিটিউয়েন্সি নেই, সেখানে রেল নিয়ে যাওয়ার কোনো দায়ও তার নেই। ভারতবর্ষে অতীতে অনেক রেলমন্ত্রীর কথা আমরা জানি, যেমন কর্ণাটকের সিকে জাফর শরীফ ছিলেন, আমাদের এবিএ গনি খান চৌধুরী ছিলেন, বিহারের নীতিশ কুমার ছিলেন, লালু ছিলেন, মমতা ছিলেন। দুর্ভাগ্যের বিষয়, এটা মানতেই হবে, এরা কেউই ভারতের রেলমন্ত্রী হয়ে উঠতে পারেননি। বরকত সাহেব ছিলেন বাংলার রেলমন্ত্রী, বিশেষ করে মালদার রেলমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় 2 দফা রেলমন্ত্রী হয়েছিলেন। তার প্রথম কাজই ছিল বাংলার জন্য যত সম্ভব নতুন ট্রেন, নতুন কারখানা এইসব নিয়ে আসার চেষ্টা করা। তাতে অর্থ বরাদ্দ করা সম্ভব কি সম্ভব নয় সেগুলো দেখার প্রয়োজন তিনি সেই মুহূর্তে বোধ করেননি। সেই জন্য তার প্রস্তাবিত কলকারখানা রেলের সেগুলো এখনো কাজই শুরু হয়নি বা অন্য জায়গায় চলে গেছে। একই কথা প্রযোজ্য লালু প্রসাদ, নীতিশ কুমার, প্রয়াত সিকে জাফর শরীফ সম্পর্কে। অর্থাৎ নিজের লোকসভা কেন্দ্রের মানুষদের খুশি করতে, নিজের রাজ্যকে খুশি করতে তারা সবসময় সেটাকেই অগ্রাধিকার দিয়েছেন। তারা সেই অর্থে সারা ভারতের রেলমন্ত্রী হয়ে উঠতে পারেননি। অশ্বিনী বৈষ্ণব তার ব্যতিক্রম হওয়া উচিত। 2, রেলমন্ত্রীর কাজটা একটা পূর্ণ সময়ের কাজ। অশ্বিনী বৈষ্ণবের কাঁধে কি কি দায়িত্ব? তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার রেল মন্ত্রকের পাশাপাশি। যেটা একজন মানুষ যদি দিনে 12 থেকে 14 ঘন্টা কাজও বা করেন, তাহলেও কি তার 3টে মন্ত্রকের প্রতি সুবিচার করা সম্ভব? নরেন্দ্র মোদীর অত্যন্ত আস্থাভাজন এই অশ্বিনী বৈষ্ণব, তিনি তার উপর নির্ভর করে গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন। কিন্তু রেল মন্ত্রকের জন্য একজন পূর্ণ সময়ের মন্ত্রী প্রয়োজন, যিনি শুধু রেল মন্ত্রকই দেখভাল করবেন। অশ্বিনী বৈষ্ণবকে মহারাষ্ট্র নির্বাচনে ভূপেন্দ্র যাদবের পাশাপাশি সহ পর্যবেক্ষক করা হয়েছে। অর্থাৎ
আরো দায়িত্ব তার বাড়লো। তাহলে রেল মন্ত্রকের পিছনে তিনি কতটা কোয়ালিটি টাইম ডিভোট করতে পারবেন এ নিয়ে তো প্রশ্ন উঠবেই। সেই জন্য বিরোধীরা কটাক্ষ করছেন যে পার্ট টাইম রেল মিনিস্টার। তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব অন্য কাউকে নিশ্চয়ই দেওয়া যেত। যদি তথ্য প্রযুক্তি মন্ত্রকের জন্য কোনো টেকনোক্র্যাটকে দরকার হতো তাহলে তাকে রাজ্যসভায় জিতিয়ে আনা যেত। কিন্তু অশ্বিনী বৈষ্ণর কাঁধে তিনটে মন্ত্রকের গুরু দায়িত্ব দেয়া হলে রেল মন্ত্রকের প্রতি কি তার ইকুয়াল মনোযোগ থাকবে? সেটা কি কখনো ফিজিক্যালি পসিবল? এই প্রশ্নটা উঠছে। 3, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান তদন্তের আগেই নিদান দিয়ে দিলেন যে লোকো পাইলটের ভুলে দুর্ঘটনা ঘটেছে। আবার রেলমন্ত্রী বলছেন তদন্ত হোক, তাহলেই বোঝা যাবে। ভারতবর্ষে লোকো পাইলটদের যা স্ট্রেন তার 15% কম এখন আছে। অ্যাট প্রেজেন্ট 18,000 লোকো পাইলটের পদ শূন্য। অর্থাৎ লোকো পাইলটদের ধরুন নির্ধারিত ডিউটি আবার 9 ঘন্টা, তাদের অনেক সময় 13-14 ঘন্টা কাজ করতে হয়। মানসিক ক্লান্তি, শারীরিক ক্লান্তি তাদের গ্রাস করতে পারে, তাদের সবসময় ফিজিক্যাল অ্যালার্টনেস থাকতে পারে না। কেউ যদি টানা ওভার ডিউটি করে যান তার ফ্যাটিক আসা অবশ্যম্ভাবী। কেন লোকো পাইলটদের শূন্য পদ পূরণ করা হচ্ছে না? এই প্রশ্নটা উঠবে। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে স্বয়ংক্রিয় সিগন্যাল খারাপ ছিল দুর্ঘটনার দিন সকালে। সেই জন্য স্টেশন মাস্টার টিএ 912 ইস্যু করেছিল, মানে লিখিত মেমো। তাতে বলা হয় যে কোন কোন সিগন্যাল লাল দেখলেও তুমি ট্রেন নিয়ে যেতে পারবে, কিন্তু সিগন্যাল লাল হলে বাধ্যতামূলক সিগন্যালের আগে 1 মিনিট দাঁড়াতে হবে। ভিজিবিলিটি ভালো থাকলে গতিবেগ 15 কিলোমিটার হতে পারে সর্বোচ্চ ঘন্টায়, আর ভিজিবিলিটি খারাপ হলে ঘন্টায় গতিবেগ সর্বোচ্চ 10 কিলোমিটার হতে পারে। তাহলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন ওই টিএ 912 মেমো অর্ডার পেয়ে বেরিয়ে গেল, তখন মালগাড়িকেও ওই একই লাইনে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো কেন? তাকে তো আইসোলেশন লাইনে রাখা যেত, পাশের লাইনে রাখা যেত। যখন নিশ্চিত হতেন স্টেশন মাস্টার যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এমন একটা দূরত্বে চলে গেছে, অন্তত 50-60 কিলোমিটার দূরত্বে চলে গেছে, তখন তিনি মালগাড়িকে চলার অনুমতি দিতে পারতেন। এই প্রশ্নগুলো উঠছে। এটা অবশ্যই ঠিক যে মালগাড়ির গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটারের বেশি ছিল, কিন্তু কেন বেশি ছিল? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লোকো পাইলটও টিএ 92 9 বা 12 এই মেমো পেয়েছে, মালগাড়ির লোকো পাইলট টিএ 912 মেমো পেয়েছে, দুজনেই মেমো পেল। তাহলে মালগাড়ির লোকো পাইলট সমস্ত নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে জোরে ট্রেনটা চালানো কেন? তাহলে কি লোকো পাইলট শারীরিক ও মানসিকভাবে সুস্থ ছিলেন না? মালগাড়িতে যখন তিনি বোর্ড করেন তখন কি তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল? এই প্রশ্নগুলো উঠবেই। দেখুন, অ্যান্টি কলিউশন ডিভাইস, যেটাকে বলছে কবচ, তার জন্য রেল বাজেটে কত বরাদ্দ করা হয়েছে? পিনাটস। সর্বশেষ আর্থিক বছরে প্রায় 900 কোটি টাকা। ভারতবর্ষের রেলপথের দৈর্ঘ্য কত? 68,000 কিলোমিটার। তার মধ্যে কত পথকে কবচের আন্ডারে আনার কথা ভাবা হচ্ছে? 10,000 কিলোমিটার। এখনো অব্দি টেন্ডার ডাকা হয়েছে 6,000 কিলোমিটারে, আর কাজ হয়েছে 1500 কিলোমিটারেরও কম। প্রতি কিলোমিটার এই অ্যান্টি কলিউশন ডিভাইস লাগাতে খরচ হয় 50 লক্ষ টাকা।
আর ইঞ্জিনে লাগাতে খরচ হয় 70 লক্ষ টাকা। তাহলে অ্যান্টি কলিউশন ডিভাইসের চাহিদা প্রচন্ড, সেই তুলনায় উৎপাদন নেই। তাহলে পুরো রেলপথকে এই অ্যান্টি কলিউশন ডিভাইসের আওতায় আনতে গেলে কত টাকা খরচ হবে, সেই টাকা কিভাবে জোগাড় করা হবে, সেই সম্পর্কে একটা প্রপার ভিশন ডকুমেন্ট দরকার। ধরুন এখন রেলে অত্যাধুনিক কোচ হয়েছে, LHB কোচ বলে, লিঙ্ক হফম্যান বোস। এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেটা ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির কোচে চলছিল। LHB কোচ হলে দুর্ঘটনা ঘটলেও তার অভিঘাত অনেক কম হয়, ঝাঁকুনি কম হয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো শুধু আগরতলা নয়, সাবরুম পর্যন্ত যায়, প্রায় 1500 কিলোমিটার, সাবরুম টু শিয়ালদা। তাহলে LHB কোচ সেখানে কেন ব্যবহার করা হচ্ছে না? কেন ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির কোচ এখনো চলছে? তো এই প্রশ্নগুলো তো উঠবেই। প্রথম কথা, অ্যান্টি কলিউশন ডিভাইস দিয়ে রেলপথকে সুরক্ষিত করতে কত টাকা লাগবে? তো সরকারের নিশ্চয়ই তার একটা হিসাব আছে। চাঁদসাগরে মনসা পুজো করার মতো 900 কোটি টাকা বরাদ্দ করলাম, আর ভারতবর্ষের রেলপথের দৈর্ঘ্য 68,000 কিলোমিটার। মানে এটা হাস্যাস্পদ করা ছাড়া তো আর কিছুই নয়। আমি বুলেট ট্রেন করতেই পারি, আহমেদাবাদ মুম্বাই বুলেট ট্রেন, তার জন্য স্পেশাল ট্র্যাক তৈরি করছি, সেখানে আমার বেশি কনসেন্ট্রেশন। আমি বিকশিত ভারতের স্বপ্ন দেখছি, খুব ভালো। বুলেট ট্রেনের আমি তো বিরুদ্ধে নয়, হওয়া উচিত। সে বুলেট ট্রেন আপনি করুন, বন্দে ভারত করুন, সেটা নিয়ে প্রচার হোক, ঢক্কানি না হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু এক্সিস্টিং যে রেল লাইন আছে তার রক্ষণাবেক্ষণ, লাইনের মেরামতি, সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণ, অ্যান্টি কলিউশন ডিভাইস ইনস্টল করা, এগুলোকে যদি আমি গুরুত্ব বা অগ্রাধিকার না দিই, তাহলে আমি বুলেট ট্রেন চালাবো, বন্দে ভারত ট্রেন চালাবো, আর এই লাইনগুলো রক্ষণাবেক্ষণ হবে না, সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণ হবে না, এটা তো হতে পারে না। আপনি বুলেট ট্রেন করুন, বন্দে ভারত চালান, কোনো অসুবিধা নেই, কিন্তু সঙ্গে সঙ্গে এক্সিস্টিং রেল লাইনের রক্ষণাবেক্ষণ, সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংঘর্ষ প্রতিরোধী যন্ত্রের প্রয়োগ করার ক্ষেত্রে ব্যবস্থা নিন। তার জন্য টাকার সংস্থান কি হবে সেটা ভেবে দেখতে হবে। IRFCর মতো কোম্পানি আছে যারা রেলওয়েকে বিভিন্ন প্রজেক্টে ফিনান্স করে। কিভাবে করা যায়? দেখুন, রেলের অপারেটিং রেশিও, মানে 100 টাকা আয় করতে গেলে রেলকে বোধহয় তার থেকে বেশি ব্যয় করতে হয়। রেলের মূল রাজস্বটা আসে পণ্য পরিবহন থেকে। যাত্রী ভাড়া থেকে রেল এখনো সেলফ সাফিসিয়েন্ট নয়। কোভিডের সময় সিনিয়র সিটিজেনদের যে সুযোগ সুবিধা ছিল সেগুলো উঠে গেছে। তাহলে যাত্রী ভাড়া বাবদ রেলের আয় সেইভাবে হয় না। তাহলে রেলকে কোনো মেকানিজম ইভলভ করতে হবে যাতে সুরক্ষার খাতে আরো অর্থ বরাদ্দ করা যায়। এটা তো টপ প্রায়োরিটি হবে। আপনি বুলেট ট্রেন চালাতেই পারেন, স্বপ্ন দেখা ভালো, নিশ্চয়ই আমরা বুলেট ট্রেন চালাবো, কিন্তু সেটাকে আপনি অগ্রাধিকার দিচ্ছেন, আর রেল লাইনের রক্ষণাবেক্ষণ, তার সংস্কার, সিগন্যালিং এর সংস্কারে যদি প্রাপ্য অর্থ না পাওয়া যায়, তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে, দায় ঠেলাঠালি হবে। বিরোধী শিবিরের নেতা নেত্রীরা রেলমন্ত্রীর ইস্তফা চাইবেন, শাসক দলকে বিঁধবেন। আরে রেলমন্ত্রীর ইস্তফা দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? কিন্তু আমার মনে হয় অশ্বিনী বৈষ্ণবর কাঁধে যে তিনটি মন্ত্রকের গুরু দায়িত্ব বর্তেছে, তার দায়িত্ব লাঘব করা উচিত।
রেলমন্ত্রী হিসেবে একজনকে চাই এমন যিনি পূর্ণ সময় রেল মন্ত্রকের প্রতি সময় দেবেন, মনোযোগ দেবেন। অশ্বিনী বৈষ্ণবের পক্ষে সেটা সম্ভব নয়। আমি জানি না যে নরেন্দ্র মোদী, অমিত শাহ কি ভাবছেন রেল মন্ত্রক নিয়ে, কারণ ওভারবার্ডেন হলে কারোর পক্ষে কাজ করা সম্ভব নয়। তার উপর তার আবার পলিটিক্যাল অ্যাসাইনমেন্টও সঙ্গে যুক্ত হয়েছে। দেখুন, আমার রেল দুর্ঘটনা কভার করার অভিজ্ঞতা আছে। সেই রাজধানী এক্সপ্রেস বিহারের রফিগঞ্জে 2002 সালে, সেই স্মৃতি আমাকে এখনো তাড়া করে ফেরে। যে দৃশ্য আমি দেখেছিলাম, ওই মানে দুঃস্বপ্ন বললে কম বলা হয়। মানুষের জীবনের যে কণামাত্র মূল্য নেই, সেদিনকের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরেও তো রেল দুর্ঘটনা হয়েছে, তখনও অনেক বড় বড় কথা শুনেছিলাম। কতটা কাজের কাজ হলো। দায় ঠেলাঠেলি করলে তো সাধারণ মানুষের জীবন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে না। তাহলে কি এখন পৈতৃক প্রাণটাকে হাতে নিয়ে রেল যাত্রা করতে হবে? বন্দে ভারত করুন, কোনো অসুবিধা নেই, আমি সমর্থক, তো আপনারাও সমর্থক। বুলেট ট্রেন চালু হলে একটা অন্য ব্যাপার হবে, কিন্তু সেটাতেই যদি সব মনোযোগ থাকে, তাহলে পুরনো লাইনে সংস্কারের ক্ষেত্রে কি হবে? সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণের বিষয়টা কি এগোবে না? রেল লাইনের সুরক্ষাকে আমরা নিশ্চিত করতে পারবো না? অগণিত মানুষ কি প্রাণ হাতে নিয়ে রেল যাত্রা করবেন? এই প্রশ্নগুলো উঠবেই। আর রেলে কিন্তু শূন্য পদের সংখ্যা প্রচুর, শুধু লোকো পাইলট নয়, যারা রেল লাইন মেনটেন করেন, যারা সিগন্যালিং এর রক্ষণাবেক্ষণ করেন, টেকনিক্যাল স্টাফ, ইঞ্জিনিয়ার, সব জায়গাতে রেলে কিন্তু শূন্য পদ প্রচুর, রিক্রুটমেন্ট হচ্ছে না। সরকার যদি বেতন ও পেনশন খাতে টাকা বাঁচাবার জন্য এই উদ্যোগগুলো নিচ্ছে, কথা ঠিক, কিন্তু শর্টেজ অফ স্টাফ থাকলে কিন্তু রেল পরিষেবা বিঘ্নিত হবে। এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে ঘটতেই পারে। 15% লোকো পাইলটের পদ শূন্য। আমরা রেলকে বলি লাইফ লাইন, তাহলে রেলের ক্ষেত্রে কেন এই বৈষম্য? এই প্রশ্ন তো উঠবেই। আশা করব যে সমস্ত স্টেক হোল্ডাররা এই বিষয়গুলো নিয়ে সরব হবে। সাধারণ যাত্রীরা, রেলের সঙ্গে যুক্ত আধিকারিকরা, বিশেষজ্ঞরা, রেলের কর্মীরা, অবসরপ্রাপ্ত কর্মীরা, সরকারি অফিসাররা, কেন্দ্রীয় সরকার, সবাইকে কিন্তু সরব হতে হবে। রেলের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষেত্র সারা ভারতবর্ষকে যে রেল যুক্ত করেছে, সেখানে 15% লোকো পাইলটের পদ শূন্য। লোকো পাইলটদের কি বলবো, 14-15 ঘন্টা কাজ করতে হচ্ছে। তাদের মানসিক, শারীরিক স্বাস্থ্য অনেক সময় প্রশ্নের মুখে আসছে। এই যে মালগাড়ির যে লোকো পাইলট যিনি মারা গেছেন, তিনিও তো TA 912 এই মেমো পেয়েছিলেন, তা সত্ত্বেও তিনি কেন ওই গতিবেগে মালগাড়িটা চালালেন? এ তো বড় প্রশ্ন। তাহলে কি তার মানসিক, শারীরিক সমস্যা হচ্ছিল? তিনি নিয়ন্ত্রণ রাখতে পারছিলেন না নিজেকে? এত বড় দুর্ঘটনা ঘটে গেল। এবং রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে অনেক সংবেদনশীল হতে হবে। তদন্তই হলো না, তিনি লোকো পাইলটের ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন। হতে পারে লোকো পাইলট দোষী, কিন্তু তদন্তের আগে আপনি নিদান দিয়ে দিলেন। তো এটা আমার মনে হয় যে পুরো বিষয়টাকে লঘু করে দেখা হলো। যাই হোক, এই দায় ঠেলাঠেলির পর্ব মিটে যাক। তদন্ত কমিটি নিশ্চয়ই হবে, তারা তদন্ত করবে, কিন্তু তদন্তের রিপোর্টও কিন্তু পাবলিক ডোমেনে আসা উচিত। বালেশ্বরের রেল দুর্ঘটনায় CBI তদন্ত হয়েছে, তার রিপোর্ট কোথায়? আপনারা কেউ জানেন?
তার ফাইন্ডিংস কি, কেন দুর্ঘটনা ঘটেছিল, এখনো পর্যন্ত কিন্তু প্রকাশ্যে সেভাবে কিছু আসেনি। ভাষা বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে, 1 বছর হতে চলল। সিবিআই তদন্তের ফাইন্ডিংসটা কি কি উঠে এসেছে, এখনো পর্যন্ত সে বিষয়ে সবিস্তার আমরা কিন্তু কিছু জানি না। তাই এই দায় আমাদের সবার। আমরা চাই রেলের ভাড়া বাড়বে না, কিন্তু সব ঠিকঠাক থাকবে, যাত্রী স্বাচ্ছন্দ্য সুরক্ষা সব। ভাড়া বাড়ালেই জনবিরোধী বলে সবাই নেমে পড়বে। কিন্তু রেল যদি নিজের আয়ের সংস্থান না করতে পারে, তাহলে কিন্তু যাত্রী সুরক্ষা, যাত্রী স্বাচ্ছন্দ্য দুটো বিষয় কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাবে। হচ্ছে তাই রেলের অপারেটিং রেশিও 100 টাকা আয় করতে গেলে সম্ভবত তার বেশি ব্যয় করতে হয়। এই ব্যবস্থা তো অনন্তকাল চলতে পারে না। সবাইকে এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করে সদর্থক ভূমিকা নেওয়া উচিত। নান্য পন্থা এছাড়া কিন্তু কোনো পথ নেই।